আচ্ছা, আধুনিক সরকার ব্যবস্থার যে আইডিয়াগুলো নিয়ে আমরা কথা বলি, যেমন ধরুন নেতাদের জবাবদিহিতা বা আইনের শাসন, এগুলো আসলে কতটা নতুন? আজ আমরা এমন একটা প্রশাসনিক কাঠামোর গভীরে যাব, যেটা প্রায় ১৫০০ বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু যার মূলনীতিগুলো শুনলে মনে হবে যেন আজকের কথাই বলা হচ্ছে। আমরা তো প্রায়ই চেকস অ্যান্ড ব্যালেন্স বা ওয়েলফেয়ার স্টেট এর মতো টার্মগুলো ব্যবহার করি আর এগুলোকে আধুনিক বিশ্বেরই উদ্ভাবন বলে ধরে নিই। কিন্তু কখনো কি ভেবে দেখেছে এই ধারণাগুলোর শেকড় আসলে কোথায়? এগুলো কি আসলেই এত নতুন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে থাকতে পারে প্রায় ১৪০০ বছর পুরনো এক রাজনৈতিক পরীক্ষার মধ্যে, যা রাশিদুন খিলাফত নামে পরিচিত। চলুন এই ঐতিহাসিক রাষ্ট্র ব্যবস্থার কিছু মূল দিক বিশ্লেষণ করে দেখি, যা আজকের দিনেও অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব কিভাবে নেতাদের রাজা নয়, বরং জনগণের কাছে দায়বদ্ধ রাখা হতো। তারপর জানব বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, কিভাবে প্রথম জাতীয় বাজেট তৈরি হয়েছিল, শাসনের নৈতিকতার গুরুত্ব কেমন ছিল, আর সবশেষে আধুনিক বিশ্বের জন্য এর শিক্ষাগুলো কি। প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হলো নেতৃত্বের ধারণা। রাশিদুন খেলাফতের শাসকরা নিজেদেরকে কিন্তু রাজা বা সম্রাট মনে করতেন না। তারা ছিলেন জনগণের কাছে দায়বদ্ধ নেতা। আর এই একটা পার্থক্যই কিন্তু পুরো ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছিল। এই ব্যবস্থার একেবারে কেন্দ্রে ছিল সুরা নামের একটা কনসেপ্ট। এর সহজ মানে হল পরামর্শ। মূল নীতিটা ছিল একদম পরিষ্কার, কোনো বড় সিদ্ধান্ত একা নেওয়া যাবে না, বরং সমাজের যারা জ্ঞানী এবং অভিজ্ঞ তাদের সাথে আলোচনা করে তাদের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নিতে হবে। মানে এটা ছিল এক ধরনের কালেকটিভ উইজডম বা সম্মিলিত প্রজ্ঞার প্রয়োগ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? প্রথম ৪ জন খালিফা নির্বাচনের জন্য কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না। এটাই একে বংশানুক্রমিক রাজতন্ত্র থেকে পুরোপুরি আলাদা করে দেয়। কখনো সম্প্রদায়ের নেতারা মিলে আলোচনা করে একজনকে বেছে নিয়েছেন, কখনো আগের শাসক তার উত্তরসূরি মনোনয়ন করেছেন, আবার কখনো একটা নির্বাচক কমিটি তৈরি করে নেতা নির্বাচন করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মূল ফোকাসটা ছিল পরামর্শ আর যোগ্যতা, জন্মগত অধিকার নয়। ভাবা যায়, প্রথম খলিফা আবু বকরের এই একটা বাক্যেই কিন্তু জবাবদিহিতার পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একেবারে শুরু থেকেই এমন একটা সংস্কৃতি তৈরি করা হয়েছিল, যেখানে সাধারণ একজন মানুষও শাসককে প্রশ্ন করতে পারত, তার ভুল ধরিয়ে দিতে পারত। আচ্ছা, লিডারশিপ তো গেল, এবার আসা যাক বিচার ব্যবস্থার দিকে। কিভাবে নির্বাহী ক্ষমতা মানে গভর্নরের ক্ষমতা থেকে বিচার বিভাগকে আলাদা রাখা হয়েছিল? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে আমরা যাকে সেপারেশন অফ পাওয়ার্স বলি, তার একটা খুবই আর্লি ফর্ম কিন্তু এখানে দেখা যায়। দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার ঠেকানোর জন্য খলিফা ওমর এক কথায় একটা যুগান্তকারী প্রশাসনিক সংস্কার করেন। তিনিই প্রথম প্রাদেশিক সরকারে ক্ষমতার পৃথকীকরণ বা চেকস অ্যান্ড ব্যালেন্সেস এই ধারণাটা খুব কার্যকরভাবে চালু করেছিলেন। দেখুন, সিস্টেমটা কীরকম ছিল। প্রদেশে ক্ষমতাকে একদম পরিষ্কার দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো। গভর্নর বা ওয়ালি, তিনি প্রশাসনিক আর রাজনৈতিক কাজগুলো দেখতেন। আর অন্যদিকে ছিলেন কাজী বা বিচারক, যিনি আইনি বিষয়গুলো সামলাতেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, বিচারক কিন্তু গভর্নরের অধীনে ছিলেন না, তিনি সরাসরি খালিফার কাছে জবাবদিহি করতেন। এর ফলে বিচার ব্যবস্থার একটা নিরপেক্ষ থাকার সুযোগ তৈরি হয়েছিল। একটা স্বাধীন বিচার ব্যবস্থা তো মুখের কথা না, তাই না? এর জন্য কয়েকটা দারুণ স্টেপ নেওয়া হয়েছিল। যেমন বিচারকদের নিয়োগ আসত কেন্দ্র থেকে, তাদের অনেক উঁচু বেতন দেওয়া হতো, যাতে তারা ঘুষ বা দুর্নীতির ঊর্ধ্বে থাকতে পারেন। আর আইন ছিল সবার জন্য সমান, শাসক হোক বা সাধারণ মানুষ। এমনকি খলিফার বিরুদ্ধেও আদালতে মামলা করা যেত। এবার চলুন অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকে তাকাই, যা আধুনিক জাতীয় বাজেট এবং ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণার জন্ম দিয়েছিল। একটা রাষ্ট্রের ফিনান্সিয়াল সিস্টেম যে কতটা গোছানো আর শক্তিশালী হতে পারে, তার একটা অসাধারণ উদাহরণ হল এটি। এই পুরো সিস্টেমটার হার্ট বা কেন্দ্রবিন্দুতে ছিল বাইতুল মাল, মানে রাষ্ট্রীয় কোষাগার। এটাকে আজকের দিনের সেন্ট্রাল ফিন্যান্স মিনিস্ট্রির সাথে তুলনা করা যেতে পারে। রাষ্ট্রের সব ধরনের রাজস্ব এখানে জমা হতো, আর জনগণের কল্যাণে যা যা খরচ দরকার তা এখান থেকেই করা হতো। যদি আমরা আজকের দিনের সাথে তুলনা করি, তাহলে মিলটা আরও স্পষ্ট হবে। বাইতুল মাল কি করত? রাজস্ব আদায় করত,
ঠিক আজকের ট্যাক্স অফিসের মতো। সেই টাকা জনগণের প্রয়োজনে খরচ করত, যা আজকের জাতীয় বাজেটের কাজ। এমনকি নাগরিকদের সরাসরি ভাতাও দিত, যা এখনকার সোশ্যাল সিকিউরিটি বা ওয়েলফেয়ার প্রোগ্রামের মতো। মিলটা বেশ অবাক করার মতো, তাই না? খলিফা ওমর আরও একটা দারুণ জিনিস চালু করেন, যার নাম ছিল দিওয়ান। এটা ছিল বেসিক্যালি একটা রেজিস্টার বা ডেটাবেস। রাষ্ট্রের সব সৈন্য এবং ভাতা পাওয়া যোগ্য প্রত্যেক নাগরিকের নাম আর বিস্তারিত তথ্য এখানে নথিভুক্ত থাকত। বলা যেতে পারে এটা ছিল পৃথিবীর প্রথম দিকের একটা সিভিল সার্ভিস পেরোল আর সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের সম্মিলিত রূপ। শুধু সিস্টেম বা কাঠামো বানালেই তো হয় না, তাই না? যারা সেই সিস্টেমটা চালাবে তাদের নৈতিকতাও তো সমান জরুরি। চলুন এর একটা অসাধারণ উদাহরণ দেখি, যা ন্যায়নিষ্ঠ শাসনের এক চিরন্তন পাঠ হিসেবে আজও প্রাসঙ্গিক। এর একটা অসাধারণ উদাহরণ আমরা পাই চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিবের সময়। তিনি তার গভর্নরদের কাছে যে নির্দেশনাগুলো পাঠাতেন, সেগুলো নিছক কোনো প্রশাসনিক অর্ডার ছিল না, বরং সেগুলো ছিল ন্যায়বিচার আর মানবিক শাসনের একটা মাস্টার ক্লাস। মিশরের গভর্নরের কাছে লেখা তার একটা চিঠিতে তিনি একটা কথা বলেছিলেন, যা আজকের দিনেও অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক। তিনি লিখেছিলেন, প্রজারা দুই ধরনের, হয় সে বিশ্বাসে তোমার ভাই, অথবা মানবতায় তোমার সমান। একবার ভাবুন, এই একটা বাক্যে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের প্রতি সমান আচরণ আর মানবিক মর্যাদার একটা সার্বজনীন নীতি তিনি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। তো এই যে এত কিছু আমরা দেখলাম, প্রায় ১৫০০ বছর আগের একটা সিস্টেম, আজকের দিনে এর আসল শিক্ষাটা কি? এই প্রাচীন কাঠামোর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? দেখুন, মিল কিন্তু অনেক। নেতাদের জবাবদিহিতা, আইনের শাসন, ক্ষমতার পৃথকীকরণ, এমনকি একটা জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা, এসব কিছুর সাথে অনেক মিল খুঁজে পাওয়া যায়। কিন্তু একটা জায়গায় গিয়ে বিশাল একটা মৌলিক পার্থক্য তৈরি হয়ে যায়, আর সেই পার্থক্যটা হলো চূড়ান্ত কর্তৃত্ব বা আইনের উৎস নিয়ে। আর এখানে আমরা সবচেয়ে বড় দার্শনিক পার্থক্যটা দেখতে পাই। রাশিদুন খেলাফাতে চূড়ান্ত আইন আসত ঐশ্বরিক উৎস বা শরিয়া থেকে, যা অপরিবর্তনীয় বলে ধরা হতো। অন্যদিকে আধুনিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে আইনের উৎস হল জনগণ, মানে জনগণের সার্বভৌম ইচ্ছার মাধ্যমে আইন তৈরি হয় এবং তার সময়ের সাথে বদলেও যেতে পারে। এটাই এই দুটো ব্যবস্থার মূল আদর্শগত পার্থক্য। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। জনসেবার যে ১৪০০ বছরের পুরনো নীতিগুলো, যেমন চূড়ান্ত জবাবদিহিতা, সবার জন্য সমান বিচার আর সাধারণ মানুষের প্রতি গভীর দায়িত্ববোধ, এগুলো নিয়ে যখন আমরা ভাবি, তখন কি আজকের দিনের নেতাদের কাছে আমাদের প্রত্যাশাটা একটু অন্যরকম হয়ে যায় না? বিষয়টা নিঃসন্দেহে ভাবনার দাবি রাখে।